সম্মানিত দর্শক সবাইকে আমি ওসমান মুন্সি যুক্তরাজ্য থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ফ্রান্সের বহুল সুপরিচিত সায়েন্সপো থেকে গ্র্যাজুয়েট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জনাব সাইফুল আলম সবুজ। আমাদের সাথে আরো যুক্ত আছেন পর্তুগাল থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএসসিতে লিসবনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইস্টেতে অধ্যয়নরত জনাব আলামিন। জনাব সাইফুল আলম সবুজ এবং জনাব আলামিন, আপনাদেরকে দিস উইক উইথ উসমান শোতে স্বাগতম। ধন্যবাদ উসমান আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা অলরেডি জেনে থাকবেন যে আমরা প্রতি সপ্তাহেই দিস উইক উইথ উসমান শোটি করে থাকি। এখানে প্রতি সপ্তাহে ঘটে যাওয়া উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি। তো এই সপ্তাহে যে বিষয়গুলো ঘটেছে এর মধ্যে অন্যতম যে বিষয় সেগুলো হচ্ছে যে সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ নিয়ে এসেছে রাজপরিবারের যে সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় আমরা দেখেছি ওই মাদ্রাসার যে শিক্ষক ওইখানে একটি ছাত্রের উপর যে নির্যাতন চালিয়েছে, খুবই নৃশংসভাবে নির্যাতন করেছে, সেই ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে এবং তাকে অবশ্যই গ্রেপ্তারও করা হয়েছে এবং তা নিয়ে চলছে বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে যুক্তি এবং আলোচনা। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে যে রেফারেন্ডাম হয়েছে, রেফারেন্ডামে আমরা দেখেছি প্রায় 51% মানুষ সেখানে বোরকা নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে, ভোট দিয়েছে। সো এই নিয়ে প্রায় ওই একটা আইন পাস করা হয়েছে যে এখন থেকে আর সুইজারল্যান্ডে বোরকা বা নিকা বা হিজাব স্পেসিফিক কোনো বিষয়কে বলা হয়নি, যদিও যে এটা নিকাব নাকি হিজাব নাকি বোরকা সব বিষয়কে ওরা ডালাভাবে বলছে যে বোরকাকেই নিষিদ্ধ করা হচ্ছে। সো এই বোরকা নিষিদ্ধ বিষয়টা মুসলিম ওইখানে যারা বাস করছেন, পাশাপাশি পৃথিবীর যে কোনো জায়গায় বাস করছেন, তারা এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত যে সুইজারল্যান্ডের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব যে বোরকাকে নিষিদ্ধ করা। সো এই বিষয়ে সর্বপ্রথম সাইফুল আলম সবুজের কাছে জানতে চাইবো যে এর মানে বিপক্ষে বা এর পেছনে কি ধরনের মোটিভেশন থাকতে পারে, সেটা সরকারি দলের হোক বা ফার রাইটস এক্সট্রিমিস্ট গ্রুপ যারা এই বিষয়টার পক্ষে কাজ করেছে। ওরা বিভিন্ন ধরনের পোস্টার কার্টুনস বিশ্রীভাবে বোরকা যারা পরিহিত তাদেরকে নোংরাভাবে সবার কাছে তুলে ধরছে। সো এই বিষয়টা সম্পর্কে সাইফুল আলম সবুজ কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ উসমান আমাকে প্রশ্ন করার জন্য। আপনি জানতে চেয়েছেন এই বিষয়টির পিছনে মোটিভ কি থাকতে পারে। আসলে এই মোটিভ কি থাকতে পারে তা আসলে জানতে হলে আমি আপনাদেরকে কিছু ফ্যাক্ট প্রেজেন্ট করি। সুইজারল্যান্ডের মুসলিম নিয়ে কিছু ফ্যাক্ট প্রেজেন্ট করতে হবে, তারপর বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে আমি আপনাকে রেফারেন্ডামের রেজাল্ট নিয়ে কথা বলবো। যে এখানে সুইজারল্যান্ডে রেফারেন্ডাম জিনিসটা আসলে নতুন কিছু না। ওখানে অলমোস্ট প্রতি মাসেই কোনো না কোনো বিষয়ের উপর রেফারেন্ডাম হয়ে থাকে আর কি। সুইজারল্যান্ড খুবই ফেমাস ফর দিস, মানে বিখ্যাত, ভালোভাবে হোক খারাপভাবে হোক, সেটা অনেক একটা কমন প্র্যাকটিস সুইজারল্যান্ডে। যে কোনো বিষয়ের উপর একটা রেফারেন্ডাম হয় সবসময়। তো এখানে আমরা যদি রেফারেন্ডামের রেজাল্টটা দেখি যে 51% মানুষ ভোট দিয়েছে রেফারেন্ডামে বোরকাকে ব্যান করার জন্য, আর 49% মানুষ ভোট দিয়েছে রেফারেন্ডাম বোরকাকে ব্যান না করার জন্য। এটা হচ্ছে প্রথম বিষয়, যে প্রায় অলমোস্ট হাফ যতজন ভোট দিয়েছে, টার্ন আউট করেছে ভোট কেন্দ্রে, তার মধ্যে অলমোস্ট হাফ চাচ্ছে ওই দেশে বোরকা, যেহেতু মানুষের স্বাধীনতা, তার নিজের ইচ্ছা অনুযায়ী তার যেটা পড়ার স্বাধীনতা সেটা পড়ুক, আর 50% সেই স্বাধীনতা দিচ্ছে না। আরেকটা বিষয় এর বিহাইন্ডে আমরা এর আগে যেটা বলতে হবে যে সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি রেফারেন্ডে কতজন মানুষ টার্ন আউট, কতজন মানুষ রেফারেন্ডামে যায়, সেটা সবসময় ওই দেশে কোনো না কোনো বিষয়ের উপর রেফারেন্ডাম হয়ে থাকে। এখন যদি 10% মানুষ ভোট দিয়ে থাকে, তার অর্থ হচ্ছে 90% মানুষ অ্যাকচুয়ালি বিষয়টাকে ক্যারি করে নাই। একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই রেফারেন্ডামটা
না, আরেকটা বিষয় যেটা আমি ইউনিভার্সিটি অফ লুসার্ন, সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়, তাদের রিসার্চে দেখা গিয়েছে যে সুইজারল্যান্ডে মাত্র 30 জন মানুষ বোরখা পরে। মাত্র 30 জন মানুষের জন্য একটা দেশে বিশাল রেফারেন্ডাম, এই জিনিসটাও একটা উইয়ার্ড বিষয়। আর এই যে মানে বিষয়টা এটা এটা কাদেরকে কনসার্ন করে, কাদেরকে কনসার্ন করে, কে বেশি আমাদের মানে দেশের মধ্যে প্রটেস্ট করে, ক্যাম্পেইন করে, কমপ্লেইন করে ইয়া নিয়ে, যে বোরখা নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করে দেখি যে বোরখার যখন ইস্যুটা আসে পৃথিবীর প্রত্যেকটি দেশেই, এটা হোক নর্ডিক্স কান্ট্রিতে হোক, সুইজারল্যান্ডে হোক, ফ্রান্সে হোক, ইভেন ইউকে তে হোক, এগুলো অলওয়েজ ফার রাইট এক্সট্রিমিস্ট পলিটিক্যাল গ্রুপ, তাদের সেটা মানে তাদের বেশি প্রবলেম হয়ে থাকে। তারা সবসময় কি মানুষকে মানে বোরখার এগেনস্টে, ইসলামিক অ্যাক্টিভিটিস এর এগেনস্টে ক্যাম্পেইন করে, প্রমোট করে, যে সেটা মানে সেটাকে বিভিন্নভাবে ব্যাডলি প্রেজেন্ট করে। তো সুইজারল্যান্ডও সেম একইভাবে ফার রাইট এক্সট্রিমিস্ট গ্রুপ যেটার নাম সুইস পিপলস পার্টি অর এসভিপি সামথিং লাইক দিস, তো ওরাই কি এই প্রটেস্টটা মানে এই রেফারেন্ডামটা অর্গানাইজ করেছে। তো ওরা তারও আগে 2009 সালেও আপনি যদি নিউজ দেখেন বা হিস্ট্রি দেখেন, তখনও তারা কি সুইজারল্যান্ডে মিনার করার এগেনস্টে তারা রেফারেন্ডাম করেছিল। অর্থাৎ ওই এক্সট্রিমিস্ট গ্রুপরা অলওয়েজ মুসলিমদের এগেনস্টে, সেটা যে কোনো অ্যাক্টিভিটিস হোক, এটা মসজিদ হোক, মুসলিমদের বোরখা পরা হোক, অথবা যে কোনো বিষয় যখন সেটা ইসলামের সাথে রিলেটেড হয় তারা সেটা প্রটেস্ট করে থাকে। সেটা এখানে সেটা পজিটিভ থাকুক বা না থাকুক, পজিটিভ হলেও কি তারা সামহাও নেগেটিভ কিছু মানে ডিসকভার করে। আপনি কিছুক্ষণ আগে বা প্রোগ্রামের শোর আগে একটা পিকচার দেখাচ্ছিলেন, যেখানে যেই পিকচারটা দেখিয়ে সুইজারল্যান্ডে ফার রাইট এক্সট্রিমিস্টরা প্রমোট করছিল, সেখানে একজন বোরখা পরা মানে একটা ইমেজে একটা মেয়েকে ভয়ানক ডাইনি হিসাবে দেখানো হচ্ছে, যে বোরখা মানে যে পরে সে একজন ডাইনি, সে ভয়ানক, সে এক্সট্রিমিস্ট, সে জঙ্গি। বিষয়টা অ্যাকচুয়ালি সম্পূর্ণ মানে মানে কি বলে মোটিভেটেড, পলিটিক্যালি মোটিভেটেড, যে সামহাউ মুসলিমদেরকে মানে অপমান করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, ওইভাবে দেখানো হচ্ছে আর কি। তো এই সবগুলো ফ্যাক্ট যদি আমরা অ্যানালাইজ করে থাকি, অ্যাকচুয়ালি সেটা ইসলামোফোবিক থেকেই এগুলো করা হচ্ছে বলে মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাইবুল সবুজ। জনাব আলামিনের কাছে যাওয়ার পূর্বে আমি একটি স্ক্রিনশট শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে সুইজারল্যান্ডে যে রেফারেন্ডামটা হয়েছে সেই রেফারেন্ডাম নিয়ে, ওই রেফারেন্ডামের যে কমিটির যে প্রধান, তিনি বলেছেন যে পলিটিক্যাল ইসলাম, হ্যাঁ, ওরা বলতে চাচ্ছেন যে এই বোরকা পড়ার বিষয়ের সাথে পলিটিক্যাল ইসলাম জড়িত। আপনারা যে স্ক্রিনে দেখতে পান, আপনারা দেখতে পাবেন যে এখানে স্পষ্টভাবে লেখা আছে যে ফার রাইট এক্সট্রিমিস্ট গ্রুপটা তো এটাকে, এই রেফারেন্ডামটাকেই ঘটিয়েছে। ওরা সবসময় ওইখানে তাদের রাইট গুলো, যে বর্ণবাদী যে বিষয়গুলো ওরা সবসময় তোরা তুলে ধরে, এবং মাইনরিটি গ্রুপস স্পেশালি মুসলিম বা অন্যান্য যে গ্রুপগুলো ওই দেশে বসবাস করে, ওই দেশে না পুরো ইউরোপে যারা বসবাস করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন বর্ণবাদ বিভিন্ন কিছুর শিকার হয়ে থাকে। তবে উল্লেখযোগ্য যে বিষয়, যে এই রেফারেন্ডামের যে প্রধান, উনি বলছেন যে পলিটিক্যাল ইসলাম, এই বুরকার সাথে পলিটিক্যাল ইসলাম জড়িত, এক্সট্রিমিজম জড়িত। তো এই বিষয়ের সাথে কি আমরা একটা বিষয় কি আমরা একমত হতে পারি না, যে আজকে মানে পলিটিক্যাল ইসলামের নামে আমরা দেখতে পাই শুধু আইসিসকে, আমরা দেখতে পাই জঙ্গিবাদকে, আমরা দেখতে পাই বোকো হারামকে, আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠন, আল কায়দাকে দেখতে পাই, তারা পলিটিক্যাল ইসলাম নামে পরিচিত। আর যারা শান্তশিষ্টভাবে ইসলামকে চর্চা করেন, তারা কিন্তু সবসময় অরাজনৈতিক দাবি করেন, তারা মনে করেন তারা অরাজনৈতিক থাকাটাই মনে শ্রেয়। তো ওই প্রেক্ষাপট থেকে কিন্তু ওরা মনে করছে যে পলিটিক্যাল ইসলাম মানেই মনে হয় যে এক্সট্রিমিস্ট, পলিটিক্যাল ইসলাম মানেই হচ্ছে তারা খুনি, মানে তারা জঙ্গিবাদ নিয়ে আসতেছে, হ্যাঁ, রেডিকালাইজেশন নিয়ে আসতেছে। সো এই এই যে কনসেপ্টটা পুরো ইউরোপে যে আছে, হ্যাঁ, পলিটিক্যাল ইসলাম নিয়ে। সো তাই আমি মানে জনাব আলামিনের কাছে স্পষ্টভাবে আরো জানতে চাইবো যে সুইজারল্যান্ড তো এই বুরকা ব্যান করতে যাচ্ছে, তবে এই বুরকা ব্যানের সাথে এটাকে সিমটম অফ রেডিক্যাল ইসলাম হিসেবে কেন দেখানো হচ্ছে, যদিও মেইনলি এটা ফার রাইটস গ্রুপগুলো করে থাকে? আপ টু ইউ আলামিন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ একটা টপিক অফ দ্য টাইম।
এই মুহূর্তে। এবং আপনি মেনশন করেছেন যে অলরেডি ইউরোপের অনেক দেশেই বোরকাটাকে ব্যান করা হচ্ছে বা হয়েছে অলরেডি। অস্ট্রিয়া, ফ্রান্স ও ডেনমার্ক আই বিলিভ, রিসেন্টলি ইনফ্যাক্ট এশিয়ান একটা দেশ শ্রীলঙ্কা। তো এখন প্রথমে একটা মানে ইন্টারেস্টিং কথা বলে নেওয়া দরকার, যেটা যেটা সাইফুল আলম সবুজ সাহেব অলরেডি বলেছেন যে সেটা actually politically motivated, and that's where your question also comes from, যে ওরা ওদের সাইড থেকে বলার চেষ্টা করতেছে যে পলিটিক্যাল ইসলাম। আই উইল কাম টু দ্যাট পয়েন্ট। আমি শুধু একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার বলতে চাচ্ছি যে দেখেন, এই কোভিড-19 এর সময়ে যে লোকগুলো যারাই ভোট দিতে গিয়েছে, সেটা পক্ষে বা বিপক্ষে হোক, কোভিড এর জন্য সবাইকে মাস্ক পরতে হয়েছে আর কি। তো আমরা সবাই জানি এখন উইন্টার ইউরোপে। তো ইফ ইউ থিঙ্ক যে প্রিটি মাচ সবাই তাদের টুপি ছিল, ক্যাপ ছিল, কান টুপি ছিল, হুডি থাকতে পারে জ্যাকেটের পিছনে। সো আপনি যদি জ্যাকেটের পিছনে হুডি থাকে আর আপনি যদি একটা মাস্ক পরেন, ইউ আর অ্যাকচুয়ালি ওয়ারিং এ বোরকা ইন দ্য সেন্স অফ দ্যাট ডেফিনেশন, রাইট? তো এখন কিন্তু সেম জিনিসটাই যদি আরেকজন পড়েন, তো সেখানে মানে প্রবলেম বা সেখানে একটা ব্যাপার। এখন অফকোর্স এটা রাইট উইন্ডের কাজ, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখি, কিন্তু সামহাউ জেনারেল পাবলিকের I'm sure যে quite sure the majority of the European population actually যেটা সাইফুল আলম সবুজ সাহেব বলেছেন যে আইদার তারা সেটাকে কোনো ম্যাটার মনে করছেন না, অথবা তারা স্বাধীনতায় বিশ্বাস করেন জেনারেলি, ইন জেনারেল। বাট দেন ইনক্রিজিংলি ইন লাস্ট 5-10 ইয়ার্স আমি বলবো, যেখানে আপনার কোশ্চেনটা চলে আসে, যে মানুষ কিন্তু জেনারেল ইউরোপিয়ান মানুষদের মধ্যে একটা ফিলিং আসতে শুরু হয়েছে যে, কারণ বোরকা সামহাও এটা একটা প্রতীক হিসাবে দাঁড়িয়েছে, যে ইসলামের প্রতীক। সেটা কতটুকু ইসলামের প্রতীক এবং কতটুকু প্রতীক নয়, বোরকা মানে পর্দার নামে বাড়াবাড়ি, সেটা অন্য একটা ডিসকাশন। ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, বলবো যে বোরকা পরাটা অবশ্যই মানে, কারণ আমরা মানে মানে ইসলাম মানে পর্দার ব্যাপারে যা কিছু বলেছে বা পর্দার বিষয়ে যা কিছু বলেছে, আপনি যদি ইনফ্যাক্ট আপনি যদি সূরা নূরে যান, এখানে কোরআন শরীফের আয়াত শরীফ পর্যন্ত স্ট্রেইটলি বলে দেওয়া আছে, এক্সপ্লেইন করা আছে পর্দাটা কিরকম হবে বা কোন পজিশন পর্যন্ত পর্দার অবস্থাটা কি। তো ওই সেন্সে বোরকাটা অবশ্যই পর্দাকে এক্সট্রোশন করা, অতি পর্দা বা অতি মানে 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 এক্সট্রিম লেভেল অফ একটা কিছু একটা করার কি, ইন দ্য সেন্স যে আমি মানে মানে যারা করছেন তারা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করা উচিত, যারা করছেন তাদেরকে করতে দেওয়া উচিত, এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা, ওনারা কিভাবে পড়তে চান সেটা ওনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেটা আরেক ব্যাপার। কিন্তু এটা আমার মানে এটা এটা একটা ডিসকাশন আছে, যেটা আমি বললাম যে আদৌ বোরকাটাই কি ইসলামকে রিপ্রেজেন্ট করছে কি করছে না। তুমি বোরকা ইসলামকে রিপ্রেজেন্ট করছে না, কিন্তু এই যে ডিসকাশনটা সামহাও চলে আসছে পলিটিক্যাল ইসলাম শব্দটার মাধ্যমে, যে বোরকাটা ইসলামকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং আপনি যদি আপনার ইউরোপিয়ান কোনো একটা মানে সিটির স্ট্রিটে যদি বোরকা পরা একটা কোনো মহিলাকে দেখেন, তখন মানে সামহাও মানুষদের মধ্যে একটা ফিয়ার, একটা ভয় জন্মাতে হেল্প করছে, মানে যে রাইট উইং এক্সট্রিমিস্ট গুলা, যে ইয়েস উই আর বিং টেকেন ওভার বাই পলিটিক্যাল ইসলাম। দ্যাটস ওয়্যার ইউর কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কামস টু, যে পলিটিক্যাল ইসলাম বলতে তারা কি কি বোঝা যাচ্ছে, বা অ্যাকচুয়ালি পলিটিক্যাল ইসলাম বলতে কোনটা এস্টাবলিশ। এবং এটাই স্বাভাবিক, যেহেতু পলিটিক্যালি আপনি যদি দেখেন ইসলামের নামে যতগুলো রাষ্ট্র আছে, আপনি যদি গালফ স্টেট গুলো যদি দেখেন, যে KSA, UAE, আপনি কাটার, আপনি এই সমস্ত স্টেট গুলো প্রমিনেন্ট স্টেট যদি আমরা বলি, যারা ইসলামের নামে বলে থাকেন, তারা সবাই এক্সট্রিমিস্ট। তারা আমরা বলতে পারি তারা সবাই সালাফি, ইসলামের সালাফি মতবাদের অনুসারী, এবং তাদের তাদের ইসলামের নামে বা শরিয়া আইনের নামে তারা যেটা চালাতে চাচ্ছে প্রিটি মাচ আইসিস, তালেবান, আল কায়দা একই ব্যাপার, মানে খুব বেশি পার্থক্য নাই, হয়তোবা মানে প্রয়োগগত কিছু ছোটখাটো পার্থক্য থাকতে পারে। সুতরাং এটা একটা ব্যাপার। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেই রাষ্ট্রটাকে মানে সৌদি আরবিয়া হিসেবে চিনি, তো ওখানে স্বাভাবিকভাবেই যা রিপ্রেজেন্ট হচ্ছে
ইসলামের বাইরের মানুষদের কাছে সেটাই সেভাবেই রিপ্রেজেন্ট হচ্ছে। আপনি জানেন যে সেখানে একটা বোন সে ঘর থেকে বের হতে পারে না উইদাউট দি পারমিশন ফ্রম আইদার, এমনকি যদি তাকে হসপিটালেও যাইতে হবে তাকে পারমিশন নিতে হবে ফ্রম আইদার হার ব্রাদার অর হার ফাদার, রাইট? অর মানে যদি হাজবেন্ড থাকে। এন্ড একটা ছেলে ক্যান ম্যারি as many as they want. So the thing that I'm trying to say, আমরা গত কিছু কয়েকদিন আগে মানে একটা শোতে কথাও বলেছি দুবাইয়ের আমিরের খুব সম্ভবত এক মানে একটা মেয়েকে নিয়ে তার যে ভায়োলেন্ট সিচুয়েশন ইন দ্যাট। সো যেটা বলতে যাচ্ছি যে পলিটিক্যাল ইসলাম হিসাবে ইউরোপে বা ওয়েস্টার্নে যে একটা সেন্স দাঁড়িয়েছে, এটার মূল কারণটা হচ্ছে যে পলিটিক্যালি ইসলাম বা ইসলামের রাষ্ট্রগুলো, ইসলামের নামে যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে বিদ্যমান প্রত্যেকটাই এক্সট্রিমিস্ট এবং এক্সট্রিমিজমের মধ্য দিয়ে আসছে। আপনি যদি টেক এন এক্সাম্পল, আমি মানে সুইজারল্যান্ডের বিষয়ে অলরেডি সাইফুল আলম সবুজ সাহেব অনেক কিছুই বলেছেন, কিন্তু আপনি যদি সেন্সটাকে দেখেন আমি বলবো যে সামনে আরো অনেক খারাপ সময় আসছে, যে অনলি ফর 30 পিপল। ইনফ্যাক্ট এই রেফারেন্ডামের মানে মানে যে টপিক ছিল ওই টপিকে যে বোরকার কথাই বলা হচ্ছে এটাও স্পেসিফাই করেই কিন্তু বলা হয় নাই। মানে ইনফ্যাক্ট এটার মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস যেটা উল্লেখ ছিল যে সেটা হচ্ছে বিভিন্ন প্রোটেস্টের মধ্যে মানে মাস্ক না মানে মাস্কের যে ব্যবহার সেটাকে প্রতিরোধ করা, কিন্তু যখন এই ক্যাম্পেইনটা হয়েছে সেই ক্যাম্পেইনটা হয়েছে যে অ্যান্টি ইসলামিক, যে দে আর টেকিং ওভার আস। হু আর দে? 30 উইমেন, অনলি 30 জন মানুষ ইন দ্য হোল অফ দি সুইজারল্যান্ড যারা যারা মানে বোরকা পরে। তো এটা একটা খুবই দুঃসংবাদ। আমি বলবো যে ইনক্রিজিংলি মানে সেটা ইসলাম বলে নয়, যে কোনো ধর্মের যে কোনো কালচার যে কোনো প্র্যাকটিসের উপর একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া রাষ্ট্রীয়ভাবে, এটা মানে অবশ্যই একটা দুঃসংবাদ, বিশেষভাবে মুসলমানদের জন্য তো অবশ্যই সেটা দুঃসংবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আলামিন, আপনি ঠিকই বলেছেন যে এটা শুধু সুইজারল্যান্ড নয়, আমরা ইউরোপের বিভিন্ন রাষ্ট্র দেখেছি, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা তো সেটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু তাই নয়, সেখানে প্রায় 1000 মাদ্রাসা ওরা বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কার সরকার। ওদের যে দাবি বা ওদের যে বক্তব্য সেটা হচ্ছে যে ইসলামের বোরকার নামে তারা রেডিকালাইজেশন ইসলাম নিয়ে আসছে, সো এই আতঙ্কে তারা সেগুলো নিষিদ্ধ করতে যাচ্ছে। তো মূলত সমাধানের পথে গেলে যে কোনো ভাবেই সমাধান করা যায়, বাট যখন মাইনরিটিকে দমন করা হয় বা মাইনরিটিকে দমন করার উদ্দেশ্য থাকে, তা আপনি যে কোনো একটা কজ দেখিয়ে কিন্তু দমন করতে পারবেন। যে কোনো সরকার ব্যবস্থা যে কেউ যে কোনো সময় যে কোনো মাইনরিটি গ্রুপকে সেটা করতে পারে। আমরা যদি এটা সৌদি আরব কি দেখি, যে এটা রেজিম একটা কান্ট্রি, সেখানে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে ইসলামের নামে ওরা ইসলামের বিপরীত কাজ করছে। এট দ্য সেম টাইম ইন্ডিয়াতে আপনি দেখতে পাবেন সেম কাজটি করে যাচ্ছে, হিন্দুত্ববাদের জন্য ওরা মুসলমানদেরকে মানে প্রতিহত করছে। সো এটা নতুন কোনো বিষয় নয়, বাট তবে সেগুলো থেকে সারা দুনিয়ার সকল মুসলমান মাইনরিটি গ্রুপ সবাই মুক্তি পাক, সেটা আমরা মানে কামনা করছি। তো দ্বিতীয় যে বিষয়টি আমরা এখন ফোকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ব্রিটিশ রাজ পরিবারের বর্ণবাদ। অভিযোগটি নিয়ে এসেছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। সাম্প্রতিক সময়ে আমেরিকাতে একটি যে জনপ্রিয় যে শোটি করে থাকেন উইনফ্রে, কি বলে অপরা উইনফ্রে, হ্যাঁ অপরা উইনফ্রে যে শোটি করে থাকেন, ওই শোতে ইন্টারভিউতে তিনি বলেছেন যে তার যে সন্তান হবে তার সন্তানের স্কিন কেমন হবে বা কালারটা কিরকম হবে, এটি নিয়ে রাজ পরিবার থেকে তাকে বিভিন্নভাবে ট্রমাটাইজ করা হয়েছে। সো এবং তার সাথেও সম্মতি পোষণ করেছে তার হাজবেন্ড দ্য প্রিন্স হ্যারি, সেও রাজ পরিবারের অন্যতম সদস্য। তবে আমার কাছে মনে হয়েছে আসলে রাজ পরিবারকে নিয়ে যে বর্ণবাদের অভিযোগ এসেছে, এই জন্য হয়তোবা জিনিসটা ফেমাস হয়েছে। এটা নিয়ে গুড মর্নিং ব্রিটেনের যে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টার বা হোস্ট বলে থাকি বা আলোচক, হ্যাঁ, পিয়ার্স মর্গান, সে কি করেছে মানে রিজাইন করেছে। আসলে এগুলো মূল বিষয় নাই, ওদের জন্য মূলত জিনিসটা ফেমাস হয়েছে। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বর্ণবাদ ইউরোপে আছে, বর্ণবাদ সব জায়গায় আছে। কারণ রাষ্ট্রীয়ভাবে আমরা যদি দেখি যে এই দেশে যে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনিও কিন্তু বিভিন্ন সময় মুসলমানদের যে আমাদের যে মা বোনরা আছে বোরকা পরে, আবার বোরকা প্রসঙ্গ চলে আসে যদিও, সো বোরকা পরেন তাদেরকে লেটার বক্স হিসাবে আখ্যায়িত করেছেন, নানানভাবে মানে অপমান করার চেষ্টা করেছেন। সো বর্ণবাদ যে ইউরোপে আছে তাও আমি স্ট্যাটিস্টিক্যালি এখানে শো করব। তবে এই যে ইন্টারভিউটা দেওয়া হয়েছে বা রাজ পরিবারের বিরুদ্ধে যে এই অভিযোগটা নিয়ে আসা হয়েছে, কারণ রাজ পরিবার ব্রিটেনের জন্য একটা সেন্সিটিভ জায়গা,
বেশিরভাগ মানুষ রাজ পরিবারকে বিশালভাবে পছন্দ করে, যদিও ডায়নার মৃত্যু নিয়ে অনেক কোশ্চেন ছিল, যার কারণে অনেকেই রাজ পরিবারের প্রতি অনেক সময় অনেক ধরনের মানে ক্রিটিসিজম নিয়ে আসতে আমরা দেখেছি। তবে এর এই যে ইন্টারভিউটা জনাব আলামিন, আপনার কাছে জানতে চাইবো আপনি কিভাবে সেটাকে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। অবশ্যই আপনি ঠিক বলেছেন যে এটা শুধুমাত্র রয়্যাল ফ্যামিলি হওয়ার জন্যই এটা এইভাবে ফেমাস হয়েছে। প্রথমত আই উড সে যে মানে এটা তো আর মানে it's all about media business, it's all about media that created this মানে ভাইব। যে আপনি যদি দেখেন প্রথম থেকে ইনফ্যাক্ট আপনি প্রিন্স ডায়নার কথা উল্লেখ করলেন, ওটাও ইটস অল অ্যাবাউট মিডিয়া একটা স্পেকুলেশন তৈরি করার চেষ্টা করে। ডায়নার ক্ষেত্রে যেটা হয়েছে যে সে একটু আনঅর্থোডক্স মানে ছিল, একটু আনকনভেনশনাল মানে প্রিন্সেস ছিল, একটু মানে মানে মানুষের সাথে একটু মেশার চেষ্টা করতো বা ইত্যাদি বিভিন্ন প্রোটোকলের ঝামেলা ছিল, এই জন্য তার বিরুদ্ধে মানে মিডিয়া হাউস গুলো এইভাবে লেগেছিল। এবং আপনি মেগান মার্কেলের কথাটা যদি বলেন যে এটা ভেরি লাইকলি মানে ভেরি লাইকলি যে তারা অ্যাকচুয়ালি ফোর্সড আউট মানে টু গেট আউট, এটাই। এখন বর্ণবাদ ব্যাপারটা যখন আপনার সাথে ফিজিক্যালি না হয় তখন সেটা যতই লেকচার করা হয় কিন্তু আসলে সেটা বোঝাটা খুব মারাত্মক মুশকিলের একটা ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এইসব ঘটনার পরেও আপনি দেখবেন যে মানে ব্রিটেনের নট অনলি পিয়ার্স মর্গান ইজ নট দ্য অনলি পার্সন, বাট আপনি হিউজ অ্যামাউন্ট অফ একটা মানুষ পাবেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নট অনলি ব্রিটেন, যারা আপনার এটাকে আনজাস্টিফাই করার চেষ্টা করবে আর কি, এবং করছে ইনফ্যাক্ট। এবং এখানে অনেকগুলো বিষয় ইনভলভ, মেন্টাল হেলথের ব্যাপার ইনভলভ, এখানে মিসোজিনিস্টের ব্যাপার ইনভলভ, এখানে বর্ণবাদের ব্যাপারটা ইনভলভ। যখন তাকে বলা হচ্ছে যে সে ওয়ারিড কিনা যে তার বাচ্চার কালার, স্কিন কালার কি হবে, এটাকে মানুষ জাস্টিফাই করার চেষ্টা করছে যে এটা তো জানতে চাওয়া, কিন্তু জানতে চাওয়া হইলে তো আর ওয়ারিড শব্দটা আসবে না। সামবডি এটা বলেছে বলেই বলেছে। দেখেন, এই ব্রিটিশ কলোনাইজেশন would never happen যদি ওরা রেসিস্ট না হতো। স্ট্রেট রিচ পিরিয়ড ডেফিনেটলি তারা রেসিস্ট। এবং এখন এটা জাস্ট একটা মানে একটা ঘটনার মাধ্যমে সেটা মানে উল্লেখ হয়েছে। আমরা তো রেসিস্ট তো মাইক দিয়ে বলে না যে আমি রেসিস্ট। তো এবং সে বারবার বলার চেষ্টা করেছে যে তার সাথে যে কনভারসেশনটা হয়েছে বাচ্চাটাকে নিয়ে, সেটা নট দ্য কিং অ্যান্ড নট দ্য কুইন। সো কুইনও না বা কুইনের হাজবেন্ডও না, তাহলে কারা? তাহলে ওর বাপ অথবা ওর যে ভাই উইলিয়াম অথবা চার্লস। তো ওরাই তো আবার ফিউচার কিং। আর আলটিমেটলি সে দোষারোপ করার চেষ্টা করেছে ইনস্টিটিউশনস গুলাকে, রাইট? যে ইটস নট হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি গুলো রেসিস্ট না, বাট ইনস্টিটিউশন গুলো এমন ভাবে সাজানো যে তার বাবা এবং তার ভাইও সেখানে ট্র্যাপড হয়ে আছে, এবং রেসিস্ট, এবং সে বারবার দোষারোপ করার চেষ্টা করেছে ইনস্টিটিউশন গুলোকে। বাট দ্য থিং ইজ, হু রানস দ্য ইনস্টিটিউশন? মানে রয়্যাল ফ্যামিলির ইনস্টিটিউশন তো আর মানে আপনার ট্রেজারি মিনিস্ট্রি না, না। রয়্যাল ফ্যামিলির ইনস্টিটিউশন তার হোম মিনিস্ট্রি না। রয়্যাল ফ্যামিলির ইনস্টিটিউশন গুলো রয়্যাল ফ্যামিলির সাথেই ইনভলভ, এবং এটার হেড হচ্ছে দ্য কুইন হারসেলফ। সো মানে অফকোর্স এখানে যথেষ্ট কমপ্লেক্স, এখানে স্টেট ম্যাটার এট দ্য সেম টাইম, আবার তাদের ফ্যামিলি ম্যাটার। আই উড সে অফকোর্স তারা রেসিস্ট। এবং হোল পয়েন্ট অফ কলোনাইজেশন, যেটা আমি বলার চেষ্টা করলাম, যে আমরা জানি যে শুধু ব্রিটিশ রাজ পরিবার বলেন, এস্টাবলিশমেন্ট, আপনি শুধু ব্রিটিশ এস্টাবলিশমেন্ট তো আর শুধু রাজ পরিবার নয়। ইনফ্যাক্ট দে আর নাও প্রবাবলি দি লিস্ট পাওয়ারফুল, মানে ওদের মানে ওরা মানে রাজ পরিবার হিস্ট্রিতে এই মুহূর্তে ওরা লেস পাওয়ারফুল, রাইট? কারণ ব্রিটেন ইজ মানে গোয়িং টুয়ার্ডস much more a republic and much more democratized society, although এটা একটা এখানে হিউজ একটা মানে হোল আছে আর কি ডেমোক্রেসির নামে, ইত্যাদি ইত্যাদি। যাক, ওই আলোচনাতে যাচ্ছে না, সেটা অন্য একটা আলোচনা। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা জানি যে উইনস্টন চার্চিল 1946 খুব সম্ভবত একটা ফেমিনিন, বেঙ্গল ফেমিনিন যেটাকে বলা হতো, সে তখন বলার চেষ্টা করেছে যে এগুলো তো বিস্ট,
এগুলো বিচ টাইপের লোক, কি আজগুবি রিলিজন প্র্যাকটিস করে, এগুলো মরে না কেন? অর্থাৎ দ্যাট ওয়াজ হিজ স্টেটমেন্ট আফটার দ্য ফেমিনিন। এবং এই ফেমিনিনটা কেন হয়েছিল? বিকজ অফ দ্য ব্রিটিশ ওয়ান্টেড টু মানে ওরা ওদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাপ্লাই মেনটেন করার জন্য ইন্ডিয়া থেকে লুটপাট করে সবকিছু, যখন এভরিথিং যত কিছু আছে সমস্ত কিছু যখন নিয়ে আসে তখনই কিন্তু ফেমিনিনটা দেখা দেয়। তো এটা তো শুধু এশিয়াতে না, যখন ব্রিটিশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যাওয়ার আগে ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য biggest country in terms of GDP, but then when they left it was one of the least, one of the poorest countries. So তারা লিটারালি লুটপাট করেছে। আফ্রিকা তো সেম অবস্থা। তো এখন এটা তো সম্ভব না যদি আপনি কি না হন, রেসিস্ট না হন। আপনাকে ইউ হ্যাভ টু বি রেসিস্ট টু বি এ কলোনাইজার। তো অবশ্যই আমি বলবো যে তারা রেসিস্ট, এবং এইটার এবং ইটস স্ট্রেঞ্জ যে লট অফ পিপল অ্যাকচুয়ালি I don't know for what reason they really love royal family. I don't know why. It doesn't make any sense to me, but this is the fact. Yes, thank you. ধন্যবাদ সাবুর সবুজ, আপনি ঠিকই বলেছেন। যে আরেকটা বিষয় আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ব্রিটেনের যে কলোনাইজেশন সম্পর্কে আপনি বলছিলেন। ইন্ডিয়াতে যখন ওরা শাসন করতো তখন ওদের একজন শাসক ব্রিটিশ পার্লামেন্টে বলতে আমরা শুনেছি যে উনি বলেছেন যে ইন্ডিয়াতে শাসন করতে গেলে একটা পলিসি ওদেরকে ফলো করতে হবে। সে পলিসিটা হচ্ছে যে তাদেরকে ফিল করতে দেওয়া দে আর ইনএডুকেট, তাদের অপর্যাপ্ত, তারা যে সমাজে বিলং করে না, সোসাইটিতে বিলং করে না, সেটাকে এস্টাবলিশ করা। যখন এই জিনিসটা করা সম্ভব হবে ইন্ডিয়াতে, তখন মানুষ ব্রিটিশ হাই সোসাইটি যারা দাবি করতো তাদেরকে ফলো করবে, তাদের কাছে আসবে, তারা যে জব তাদেরকে দেওয়া হবে সেই জবগুলো করবে। তো তখনকার সময় আমরা কলোনাইজেশন থেকে শুরু করে ব্রিটেনের নানান সময়ে আমরা দেখতে পাই ইনস্টিটিউশনালি সেই রেসিজমটা রয়ে গেছে। সো সেই ইনস্টিটিউশনালি যে সেই রেসিজমটাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং প্রতিরোধ করে আসছে বিভিন্ন মাইনরিটি গ্রুপস। হ্যাঁ, তো আসলে কতটুকু প্রতিরোধ করতে আমরা পেরেছি বা মানুষ পেরেছে, সো এটা একটা কোশ্চেনের বিষয়। তবে এই সিস্টেমিক রেসিজম এবং ইটস রেসিস্টেন্স নিয়ে সাইফুল আলম সবুজ থেকে শুনতে চাই। আবারও ধন্যবাদ উসমান আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার প্রশ্নের আনসার দেওয়ার আগে আমি আলামিনের সাথে এগ্রি করতে চাই যে অ্যাকচুয়ালি ইন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি যে সেখানে রেসিজম এক্সিস্ট করে, সেটা আমরা যদি আমাদের বা হ্যারি এবং মেগান মার্কেলের ইন্টারভিউকে যদি আমরা বিলিভ করি, ওদেরকে যদি আমরা হুইসেল ব্লোয়ার হিসেবে ধরি, তাহলে অবশ্যই রেসিজম এক্সিস্ট করে। যে আমরা অফরা উইনফ্রের সাথে তাদের যে ইন্টারভিউটা ছিল সেখানে বলা হয়েছে যে রয়্যাল ফ্যামিলিতে যে আর্চি যে হ্যারির এদের যে বাচ্চা তাদের স্কিন কালার কিরকম হতে পারে এটা নিয়ে রয়্যাল ফ্যামিলিতে কনসার্ন হচ্ছে, এবং এটা নিয়ে রয়্যাল ফ্যামিলিতে কনভারসেশন হচ্ছে। রয়্যাল ফ্যামিলিতে সেটা কুইন কিংবা ফিলিপ যেই বলুক, কিন্তু রয়্যাল ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে কনভারসেশন বা কনসার্ন হচ্ছে। তা সেটা একটা কি বলা যেতে পারে, একটা মানুষের স্কিন কালার কি হইতে পারে, সেটা সাদা হবে না, কারণ মেগান মার্কেলের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তো সুতরাং তার স্কিন কালার ব্ল্যাক হইতে পারে, সেটা নিয়ে কনসার্ন, সেটা ক্লিয়ার রেসিজমের একটা সিম্পটম, এবং এটা ক্লিয়ারলি শোজ দ্যাট দেয়ার ইজ রেসিজম। সেখানে অবশ্যই রেসিজম আছে। আরেকটি বিষয় যেটা আমরা খেয়াল করেছি এবং সেটা হ্যারি তার ইন্টারভিউতে আরো পরিষ্কারভাবে বলেছে যে ব্রিটিশ যে ট্যাবলয়েড গুলো সেগুলো অলওয়েজ রয়্যাল ফ্যামিলির যে ডার্ক সাইডটা সেটাকে তারা সবসময় কি হাইড করে রাখতে চায়, তারা ওটাকে সেটাকে পাবলিশ করতে চায় না, যেটা ডায়ানার ক্ষেত্রেও হয়েছে, যে যখন ডায়ানা ওয়াজ অ্যাবিউজড বাই দি রয়্যাল ফ্যামিলি, ট্যাবলেট গুলো রয়্যাল ফ্যামিলির এগেইনস্টে কিছু লিখতে চায়নি, বা সেম জিনিসটাও কি এখনো অনেকটা প্রিটি মাচ সেম জিনিস ইজ গোয়িং অন, যে ওখান থেকে যে রয়্যাল ফ্যামিলির যে ডার্ক সাইড, যেটা যে রেসিজম যে অ্যাকচুয়ালি হচ্ছে, রয়্যাল ফ্যামিলি থেকে মেম্বার আউট হয়ে হ্যারি বাহিরে গিয়ে ওরা বলছে যে দেয়ার ইজ রেসিজম, কিন্তু মিডিয়াগুলো থেকে সেটা সেই বিষয়গুলো কাভার আপ হচ্ছে না। সেটা ইনস্টিটিউশনাল প্রেসার বলতে পারেন, ইন্টিমিডেশন বলতে পারেন, যা কিছু বলেন,
সেটা কাভার হচ্ছে না। সেটা আরো কিছু আমরা রিসেন্ট কিছু ঘটনা যদি অ্যানালাইজ করি, যে গুড মর্নিং ব্রিটেনের যে হোস্ট পিয়ার্স মর্গান, সে সে তার ইন্টারভিউতে সে মানে রোবাস্টলি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিকে প্রটেক্ট করছে, যারা রয়্যাল ফ্যামিলির এগেনস্টে কথা বলছে তাদের কাছ থেকে রয়্যাল ফ্যামিলিকে প্রটেক্ট করছে, কিন্তু সেখানে তার কথা ছিল ফ্যাক্ট বেস, যদি ফ্যাক্টের পক্ষে থাকা, নট রয়্যাল ফ্যামিলি অথবা যাকে ইন্টারভিউ নিচ্ছে তার পক্ষে থাকা, ফ্যাক্টের পক্ষে না থাকে সে ডিরেক্টলি রয়্যাল ফ্যামিলির পক্ষ নিচ্ছিল, যার কারণে তার এগেনস্টে প্রায় যারা যারা ফ্যাক্ট বিলিভ করে এরকম 41,000-এর মতো মনে হয় কমপ্লেন এসেছে। তারপর হি ওয়াজ কাইন্ড অফ ফোর্স টু রিজাইন। এট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে ব্রিটিশ ট্যাবলয়েড বা ইন্ডাস্ট্রি একটা বডি, যেটাকে না বলা হয় সোসাইটি অফ ব্রিটিশ সোসাইটি অফ এডিটর্স, ব্রিটিশ সোসাইটি অফ এডিটর্স এর যে হেড, একই কারণে সে রিজাইন করেছে। তো তার এর অর্থ হচ্ছে কি, সেখানে অফকোর্স ব্রিটিশ যে ট্যাবলেট গুলো ওরা রয়্যাল ফ্যামিলির ডার্ক সাইড গুলো ওরা মানে পাবলিশ করছে না। সুতরাং এখানে এই ফ্যাক্ট গুলো থেকেও কি আমরা মানে অ্যাসাম্পশন করতে পারি, বা অ্যাসাম্পশন না ফ্যাক্ট হিসেবে বিলিভ করতে পারি যে দেয়ার ইজ রেসিজম উইদিন দ্য রয়্যাল ফ্যামিলি হুইচ আর নট কাভার্ড বাই ব্রিটিশ ট্যাবলয়েড। তো তো এই জিনিসগুলা থেকে আমরা মানে এগুলা আমাদের ক্লিয়ারলি মানে ফ্যাক্টটা এস্টাবলিশ করে দেয়ার ইজ এ রেসিজম নট অনলি যে আমাদের ওই ফ্যামিলিতে, সেটা ইনস্টিটিউশনালি, যে মানে রয়্যাল ফ্যামিলি ইট ইজ ইটসেলফ এ ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনে রেসিজম এক্সিস্ট করে। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমাদের সব মানুষের ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কনসার্ন করার বিষয়, সেটা হচ্ছে যখন রেসিজম ইনস্টিটিউশনালি এক্সিস্ট করে, রয়্যাল ফ্যামিলি ইজ এ ইনস্টিটিউশন ফর নট অনলি ব্রিটেন, অলমোস্ট প্রিটি মাচ ফর দ্য ওয়ার্ল্ড। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেনি কান্ট্রিতে সে অফিসিয়ালি ওদের হেড, তাছাড়া আনঅফিসিয়ালি অনেকেই সেটাকে মানে একটা আইকন হিসেবে ধরে নেওয়া হয়। তো ইনস্টিটিউশনালি যদি রেসিজম থাকা আর একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে রেসিজম থাকার মধ্যে পার্থক্য আছে। আমি যদি লন্ডন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাই, একজন ব্যক্তি যদি রেসিস্ট আমাকে এশিয়ান মনে করে ধাক্কা মেরে ফেলে দেয়, ঠিক আছে, ইটস এ প্রবলেম, এটা লিটল প্রবলেম, তার এগেইনস্টে মামলা করা যাবে, তাকে আইনের আওতায় আনা যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু সেটা ইস্টাবলিশড হবে না যখন ইনস্টিটিউশনালি হেড অফ দ্য স্টেট বা হেড অফ সাম, অফিসিয়ালি হেড অফ স্টেট না কিন্তু অন্যভাবে ওরা মানে রয়্যাল ফ্যামিলি হেড অফ সামথিং, মানে বিলিয়ন্স অফ পিপলকে ওরা কি রিপ্রেজেন্ট করে, কোটি কোটি মানুষের কি আইকন তারা। তো ওখানে যদি একটা রেসিজম এক্সিস্ট করে, তাহলে রেসিজমটা এস্টাবলিশড হয়ে যাবে নর্মাল ফ্যাক্ট হিসেবে। কিন্তু এই জন্য ওইখান থেকে রেসিজমটাকে বন্ধ করতে হবে, যে রয়্যাল ফ্যামিলির এগেইনস্টে না বলুক, অ্যাটলিস্ট তাদের যে রেসিজমটা সেটার এগেইনস্টে মানুষের ভয়েস আসতে হবে, ব্রিটিশ ট্যাবলয়েড গুলোকে লিখতে হবে। ধন্যবাদ সাইফুল আলম। আজকে সর্বশেষ যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটি হচ্ছে যে চট্টগ্রাম হাটহাজারী একটি মাদ্রাসায় আমরা দেখতে পেয়েছি যে নির্মমভাবে ওই মাদ্রাসার ছাত্রকে শিক্ষক পিটিয়েছে। সো আমি যদি একটা কোর্ট যুগান্তর থেকে মানে একটা কোর্ট যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে ছেলের জন্মদিনে তাকে দেখতে গিয়েছিলেন এক মা। ছেলেটি থাকে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার এক মাদ্রাসায়। আধা ঘন্টার মতো ছেলের সঙ্গে সময় কাটিয়ে মা যখন ফিরছেন, 8 বছরের শিশুটি তখন মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিন্তু মাদ্রাসার এক শিক্ষক শিশুটির গার্ড ধরে ফিরিয়ে আনেন তাকে, খেলতে খেলতে ঢুকান এক কক্ষে, তারপর তাকে নৃশংসভাবে পেটাতে শুরু করেন। এই ছিল মূলত ঘটনা। তবে এটি ছিল জাস্ট আমাদের সামনে যা এসেছে তা। এছাড়া মানে অসংখ্য জায়গায়, সেটা স্পেশালি মানে বেশিরভাগ কওমি মাদ্রাসাগুলোতেই এই নৃশংস হত্যাগুলো মানে কি বলে নির্যাতনগুলো হয়ে থাকে। তবে সারপ্রাইজিংলি মানে অনেকেই মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে যে বিবৃতিটা আসছে, তারা বলছে যে মাদ্রাসা যা ঘটছে এরকম ঘটনা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজেও ঘটছে, ওইগুলো কেন আসছে না? আসলে তাদের মাথায় হয়তো একটা জিনিস ঢুকতেছে না, যেটা হচ্ছে যে তোমরা প্রথমে অ্যাকসেপ্ট করো যে মাদ্রাসায় যা হচ্ছে সেটার সমাধান করো, সেটা নিয়ে কথা বলো। কোথায় হচ্ছে না হচ্ছে সেটা পরে কথা বলো, আগে মাদ্রাসায় যে নির্যাতন হচ্ছে সেটাকে তোমরা স্বীকার করো। আমি আমার পার্সোনাল যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেখান থেকে এসেছি সেখানে একটা মাদ্রাসা ছিল। আমি নিজের সরাসরি দেখেছি, আমি নিশ্চিত আপনারাও সেটা অবজার্ভ করেছেন। মাদ্রাসায় যে শিক্ষক ছিলেন, হ্যাঁ আমি ওনার নাম উল্লেখ করবো না, উনি ছাত্রদেরকে পায়ে বেঁধে উপরে বেঁধে 5-6টা বেদ দিয়ে মানে
খুব প্রহার করতো, মানে মারাত্মকভাবে। হ্যাঁ, শুধু তাই নয়, নানানভাবে নির্যাতন করতো এবং হুজুরের কাপড় চোপড় দৌত করার থেকে শুরু করে সকল যাবতীয় কাজকর্ম এই ছাত্রদেরকে দিয়ে করাতো। এর পেছনে যে যুক্তি ছিল, এই যে হুজুরা যে মারধর করছে, এর পেছনে যে যুক্তিটা, হুজুর হিসেবে যে যুক্তিটা দাঁড় করায় বেশিরভাগ সময়, হুজুর বলতে কি ওরা যারা প্রচলিত যারা মৌলবী বা মোল্লা দাবি করে তাদের যে যুক্তি সেটা হচ্ছে আমরা যে কাজটা করাচ্ছি সেটা হয়তো বা সোয়াবের কাজ করাচ্ছি, কারণ ওদেরকে দিনের পথে নিয়ে আসছি। সেই জিনিসটা মনস্তান্ত্রিক ভাবে তারা নিয়ে নিয়েছে, সেজন্য যারা যখন প্রহর করে তারা সেটাকে প্রহর হিসেবে দেখে না, তারা তখন মনে করে শাসন। তারা যখন নির্যাতন করে তাদের কাছে মনে হয় সেটা শাসন। একটা বিষয়। আর কয়েকটা বিষয় যদি উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের ওভারঅল বিষয় বলতে চাই, তাহলে বলতে হয় যে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই শুধু শারীরিক নির্যাতন নয়, যৌন নির্যাতন পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের উপর, তাদের উপর নানান ধরনের মানে কি বলবো, মানসিকভাবে অত্যাচার থেকে শুরু করে নানানভাবে বিভিন্ন সময় অত্যাচার করা হয়ে থাকে। সো এর পেছনের যে অনেকগুলো কারণ থাকতে পারে। বেশিরভাগ মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্টরা হচ্ছে ইয়াতিম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের মাদ্রাসাকে নিয়ে তেমন একটা মানে প্রশাসনিকভাবে আইন প্রয়োগের সিস্টেম নেই। তৃতীয়ত, মাদ্রাসা যারা পড়ে তাদের নিজস্ব একটা বোর্ড আছে, মাদ্রাসার বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত। এই অনেকগুলো বিষয় কিন্তু জড়িত আজকে এই মাদ্রাসা স্টুডেন্টদের এই অবস্থায় আসার জন্য। এখানে আসলে কি আমরা মাদ্রাসা কর্তৃপক্ষকে দায়ী করব, নাকি প্রশাসনিক বা রাষ্ট্র ব্যবস্থা কি দায়ী করব, সেটা আমার বুঝে আসতেছে না। নাকি মানুষের মন মানসিকতা বা সচেতনতার যে অভাব সেটাকে দায়ী করবো, সেটা আমার মাথায় আসতেছে না। সো এখন এই বিষয়ে জনাব আলামিনের কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। খুবই মর্মান্তিক একটা ঘটনা, যদিও এটা একমাত্র ঘটনা নয়। ইনফ্যাক্ট কওমি মাদ্রাসার ক্ষেত্রে এটা মোটামুটি নিয়মিত ঘটনা। আমরা হয়তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার কারণে কিছু একটা দেখতে পাচ্ছি, বাট এটা আপনি যেটা বললেন যে সেটা একটা টাইম ধরে হয়ে আসছে। আমি ব্যাপারটা কি রাজনৈতিক কিনা অরাজনৈতিক সেখানে আমি পরে আসতেছি। আমি জাস্ট এর আগে একটু কথা বলিনি, আমরা একটু আগে কথা বললাম হচ্ছে আপনার বোরকা ব্যান নিয়ে, যেখানে আমরা পলিটিক্যাল ইসলামের কথা বলার চেষ্টা করলাম যেটা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে, এবং আমরা সেখানে এক্সাম্পল দিতে আমরা গালফ স্টেটের কিছু এক্সাম্পল নিয়ে আসছিলাম। আপনি দেখবেন ওখানেও স্পেশালি আপনি আল আরবের কথা যদি আমরা বলি, একটা মানুষ হিসাবে তো আসলে সৌদি আরব বলাটাও একটা লজ্জাকর, কারণ গোত্রের নামে রাষ্ট্রকে বৈধতা দেওয়ার নাম। তো যাই হোক, যা বলছিলাম যে এখন আপনি ওখানেও দেখবেন যে সিমিলার একটা সিমটম কাজ করে, সেটা হচ্ছে যে ফোর্স করা, টু ডু হোয়াট, টু প্রে সালাত, হ্যাঁ, নামাজ পড়ার জন্য ফিজিক্যালি প্রহার করা, বা ইসলামের বিভিন্ন ধরনের মানে মানে বিভিন্ন ধরনের আপনার প্র্যাকটিসের জন্য বা ইসলামের বিভিন্ন ধরনের আমলের জন্য যেটাকে বলা হয় থাকে প্রহার করা হয়, পেটানো হয়, জোর জবরদস্তি করা হয়, এবং সেটাকে জাস্টিফাই করা হয় এইটা বলে যে ইসলাম তো ভালো, মানে আমি যেটা তাকে করার জন্য বলছি সেটা তো ভালো কাজ, তো তাকে তো পিটাচ্ছি, কিন্তু তাকে তো পিটাইয়া আল্লাহর পক্ষে আনছি। এখন প্রশ্ন হচ্ছে যে ইসলাম বা কোন ধর্ম কি সেটা বলে কিনা যে ফোর্সফুলি তাকে ধর্মের দিকে নিয়ে আসা। আসলে এই যে কওমি মাদ্রাসা হোক সেটা, আর মানে ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে, বেশি বলে ভাবে মানে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্টলি তো কওমি মাদ্রাসাগুলোতে আমরা এই ঘটনাগুলো দেখি। এখন আলিয়া মাদ্রাসাতে আছে কি না সেটা ফ্যাক্ট বলবে, আমরা তো খুব, এটা তো আমি দেখি নাই হয়তো বা এখনো পর্যন্ত, বাট সেটা মানে এটা না যে আমি অস্বীকার করতে চাচ্ছি যে এটার এক্সিস্ট করে না আলিয়া মাদ্রাসাতে। যেটা বলতে চাচ্ছি যে আমাদের সামনে যা আসছে তা কওমি মাদ্রাসার ইয়ার থেকে আসছে। এখন আপনি যদি দেখেন কওমি মাদ্রাসার যে আইডিওলজিক্যাল যে সোর্সটা, সেটা কিন্তু ওয়াহাবিবাদ, ইসলামের নামে যে ওয়াহাবিবাদ, সেটা নিয়ে ওয়েস্টার্ন অনেক রাইটার্সরা অনেক রিসার্চ করেছেন, অনেক লেখা লিখেছেন, যে এক্সট্রিম ভার্সন অফ ইসলাম তাদের ভাষায় আর কি, যেটা হচ্ছে ওয়াহাবিবাদ, যেটা আল আরবে প্রতিষ্ঠিত, যেটা সৌদি আরব নামে আমরা যে স্টেটটাকে চিনি। তো সুতরাং স্বাভাবিক যে তাদের এডুকেশন সিস্টেমটা তো তাদের আইডিওলজিটাকে কি করবে, রিপ্রেজেন্ট করবে, তাই না? তো এই ফোর্সফুলিটাকে তারা মানে বৈধতাটা, এবং তাদের সেটা বৈধই মনে হবে। আমি মনে করি, আমি না শুধু, যে কোনো মানুষ হইলে হবে, কোনো ধর্মেরও হওয়া লাগবে না, কোনো ধর্মের স্কলার হওয়া লাগবে না, যে ফোর্সফুলি মানে পিটায়ে তারপরে তাকে আপনাকে মানে ধর্ম শিক্ষা দিতে হবে, এটা সাপোর্ট করবে না। আপনি যে আরেকটা ব্যাপার অবতারণা করেছেন, অবশ্যই আমাদের স্কুল কলেজে আছে, রয়েছে, মূর্খতা আছে,
কিন্তু স্কুল কলেজে মূর্খতা আছে বলে তো মানে আপনার এটা জাস্টিফাই হবে না, আরেকজন চুরি করে এই জন্য বলবেন যে হ্যাঁ আমিও চুরি করব, কেন? কারণ আরেকজন চুরি করেছে। ডাজন্ট মেক এনি সেন্স। এটা তো কথা না। সব জায়গাতেই প্রবলেম আছে, এটা আমাদের হয়তো একটা মানে একটা মানে বিভিন্ন ইনস্টিটিউশন থাকতে পারে, যেখানেই আছে সেখানেই সেটাকে রিমুভ করতে হবে। কিন্তু কমি মাদ্রাসাটার ক্ষেত্রে আমরা এগুলো শুনতে পাই। শুধু এটা নয়, আপনি আরেকটা ব্যাপারে কথা বলেছেন যে বাচ্চাদের উপর যে মানে শারীরিক নির্যাতন এবং যে যৌন নির্যাতনের যে ব্যাপারটা, এটাও খুব সিভিয়ারলি আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, স্পেশালি ইটস কামিং ফ্রম কমি মাদ্রাসা। এখন আমি বরং প্রশ্ন উঠাতে চাই যে আদৌ সেটা মানে কমি মাদ্রাসা কতটুকু সেফ বাচ্চাদের জন্য? আমি তাদের এডুকেশন সিস্টেম পলিটিক্সে পরে আসতেছি। এই বাচ্চাগুলো তো বাংলাদেশেরই সন্তান, তাই না? এটা মানে আমরা এজ এ সোসাইটি, আমার হয়তো সন্তান নাই, কিন্তু আলটিমেটলি তো যে জেনারেশনটাকে আমরা সেখানে দিচ্ছি ইসলাম শিক্ষার জন্য, ধর্ম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, এগুলো তো আমাদেরই সন্তান। তো তারা ওখানে সেফ কিনা? অন্তত পক্ষে ফ্যাক্ট বলে যে তারা সেফ না। সুতরাং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে কমি মাদ্রাসাকে আসলে ব্যান করা উচিত। মানে এটা শুধু বাংলাদেশ বলে কথা নয়, এই টাইপের যে কোনো পৃথিবীর যে কোনো দেশই হোক, আর বাংলাদেশেও এই টাইপের যে কোনো ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনের বিরুদ্ধে এত বেশি কমপ্লেন আমরা পাচ্ছি, তার মানে বুঝতে হবে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা দুইটা ঘটনা নয়। মানে এটা বুঝতে হবে যে এটা ফান্ডামেন্টাল একটা সমস্যা, এটা এডুকেশন সিস্টেমের মধ্যে একটা সমস্যা। এটা একটা ব্যাপার আমি বলতে চাই। এবার যদি আসি, আপনি যেটা বলতে চাইলেন যে আপনি দেখেন কমি মাদ্রাসাটা, এটা এই কমি মাদ্রাসা বা কমি মাদ্রাসা শিক্ষা সনদ ইত্যাদি টোটাল ব্যাপারটাই পলিটিক্যাল। আপনি আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, যখন 2013-এ যখন আপনার ওই যে জামাত ইসলামের রাজাকারদেরকে যখন মানে ফাঁসির কথা বলা হয়, ফাঁসির আদেশ আসে বা ইত্যাদি, খুব সম্ভবত ফাঁসি না, আসলে তাদের আদেশ আসছিল মনে হয় যাবজ্জীবনের, সেটা পলিটিক্যালি মোটিভেটেড হইতে পারে, জানি না আমরা। তো যাবজ্জীবন আসার পর এখানে ওই মুক্ত কি মঞ্চ, মুক্ত মঞ্চ টাইপের সামথিং একটা মনে হয় দাঁড় করাই দেওয়া হয়েছিল আপনার শাহবাগ, এবং সেটার এগেইনস্টে এট দ্যাট টাইম অনেকে বলে থাকেন যে সেটা হয়তো বিএনপি জামাতই করিয়েছে। জামাত ইসলামের একটা হিউজ অ্যামাউন্ট সারা বাংলাদেশ থেকে ওদের ছাত্ররা পুরো ঢাকা অচল মানে করে দিল শাপলা চত্বরে, এবং রাতের বেলা একটা ঘটনা ঘটলো, সেখানে আওয়ামী লীগ ফোর্সিবলি লিটারালি তাদেরকে সেখান থেকে প্রতিহত। আমরা যদি ওই সময়কার কথা বলি এবং ওই সময় থেকে এরপরের 2-3 বছরের আওয়ামী লীগের মন্ত্রী, মিনিস্টার, ইনফ্যাক্ট দি প্রাইম মিনিস্টারের কথাগুলো যদি আমরা বলি, আমরা যদি দেখি তারা কমি মাদ্রাসাকে নিয়ে কি বলেছে, একটু আগে আমি যা কিছু বললাম তারা ঠিক তাই বলেছে। এখন এটা পাবলিক বিশ্বাস করবে না। একটু আগে আমি এতক্ষণ যা কিছু বললাম তারা লিটারালি সেটাই বলেছে, যে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা, সেখানে আমাদের বাচ্চারা সেফ না। সেখানে আমি জানি যে আমার একটু আগে যে কথাটা আমি বলেছি যে কমি মাদ্রাসা আমি চাই সেটা ব্যান হোক, এটা তো অনেকে কষ্ট পাবেন, কিন্তু আওয়ামী লীগের মিনিস্টার, আওয়ামী লীগের এমপিরা সংসদে দাঁড়িয়ে এই কথাটা বলেছে জাস্ট ওভার 4-5 ইয়ার্স। তাহলে এর ঠিক কিছুদিন পরে আমরা দেখলাম যে শফি সাহেবের সাথে প্রাইম মিনিস্টার মিটিং করলেন, এবং আমরা জানতে পারলাম যে তাদেরকে জায়গা জমিন দেওয়া হইলো ঢাকাতে এন্ড আউটসাইড ঢাকা। তাদের সাথে একটা বাগবাটোয়ারার একটা ব্যাপার সেপারের কথা আমরা শুনতে পেয়েছি, আমরা জানি না সত্য মিথ্যা। তবে যেটা আমরা কনফার্ম হয়েছি সেটা হচ্ছে যে যখন তাদেরকে শিক্ষা সনদ দেওয়া হইল, এখন কমি মাদ্রাসাকে শিক্ষা সনদ দেওয়া হইল কি পর্যন্ত, MA বা মাস্টার্স। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। যিনি কখনোই বাংলা পড়েন নাই, কখনোই বিজ্ঞান পড়েন নাই, বাংলা পড়াটা বা বিজ্ঞান না পড়াটা অপরাধ না, এটাকে আমি অপরাধ হিসেবে সাব্যস্ত করছি না। বাট আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি তাকে কোথায় বসাচ্ছেন? যখন এই শিক্ষা সনদটা দিলেন, সে কোথায় জব করবে? সে তো সব জায়গায় জব করবে। সে ফর এক্সাম্পল আর্ম ফোর্সে জব করবে, এবং দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি মেনশন, সে পুলিশ ফোর্সে জব করবে ফর এক্সাম্পল, রাইট? সে এডুকেশন সেক্টরে জব করবে, রাইট? তো এখন সে কি নিয়ে যাবে এডুকেশন সেক্টরে? বলেন, সে তো কোনোদিন বিজ্ঞান পড়ে নাই। বিজ্ঞান যেটা পড়ানো হয় সেটাতে 100% আমি একমত না। ইনফ্যাক্ট আমি মনে করি যে বিজ্ঞান যেটা পড়ানো হয় বেশিরভাগ নাস্তিকতাই পড়ানো হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু কিছু কিছু ব্যাপার তো, ফর এক্সাম্পল বায়োলজি একটা কথার কথা, হ্যাঁ, সেটা পড়ে নাই কখনো। তো সেই এডুকেশন সেক্টরে কি নিয়ে যাবে? আপনি তাকে আর্ম ফোর্সে পাঠাচ্ছেন, সে সেখানে কি নিয়ে যাচ্ছে? তো কি নিয়ে যাচ্ছে? ধর্ম শিক্ষক হিসাবে, ধর্মীয় ট্রেনার হিসাবে, ধর্মীয় ইত্যাদি হিসাবে। তো তার যে ধর্ম, সে যে ধর্মটা
সেখানেই গিয়ে প্রচার করবে, সে যেটা শিখেছে জেনেছে সেটাই তো করবে, সেটা ওয়াহাবিবাদ হবে, সালাফিবাদ হবে, অথবা যে প্র্যাকটিসটা আমরা এখন দেখছি সেটা হবে। যা মূল কথা যেটা আমি বলছিলাম যে অবশ্যই আজকের কওমি মাদ্রাসা এই মুহূর্তে অ্যাটলিস্ট বলতে হবে যে সেটা কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড। তারা এখন দুইটা গ্রুপে ভাগ হয়েছে, একটা গভর্নমেন্টের সমালোচনা করে আর একটা সমালোচনা করেন। আমরা সত্যটা জানি না, তবে আমার ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় এটাও একটা স্টেজড ঘটনা আর কি, ইচ্ছা করি তাদেরকে দুইটা মানে ইয়াতে ভাগ করা হয়েছে। আমি মনে করি যে শুধু কওমি শিক্ষা প্রতিষ্ঠান নয়, প্রথমত তো আমরা অ্যাকচুয়ালি এটার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পাইনি, আমরা কোনো একটা ঘটনার কোনো একটা বিচার পাই নাই, আমরা কোনো একটা ঘটনা থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো একনলেজমেন্ট, কোনো প্রেস রিলিজ পাই নাই যে হ্যাঁ ঘটনাটা ঘটেছে, আমরা এটা দেখছি বা ইত্যাদি। এটা নিয়ে যখনই সোশ্যাল মিডিয়াতে কিছু হচ্ছে তখনই সেটা আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসছে, হয়তো ওই যে আপনি বললেন গ্রেপ্তার হয়েছে ইত্যাদি। এখানে একটা স্যাডনেস ব্যাপারও আছে এট দ্য সেম টাইম, যেটা বলতে হবে। এবং এটাও স্ট্রেট আমি বলবো যে স্টেটের উপর, রাষ্ট্রের গভর্নমেন্টের উপরেই সেই দায়টা বর্তায়, এই খুনের দায়টা। সেটা কিভাবে আপনি দেখেন, যখন সে অ্যারেস্ট হলো তখন কিন্তু বাচ্চার মাটা, এটা হয়তো গণমাধ্যমে খুব বেশি আসে না, বাট কিছু কিছু গণমাধ্যম ছাপিয়েছে ইনফ্যাক্ট, যে ওর মা বলার চেষ্টা করছে যে এই হুজুরকে ধরার দরকার নেই, মানে গ্রেফতার করার দরকার নেই, কারণ মাদ্রাসায় ছিল ভালো কাজ ইত্যাদি। এটা তার ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে হইতে পারে, এটা একটা ব্যাপার। তাকে ওইভাবে শেখানো হয়েছে ধর্ম, বা তার মন মস্তিষ্ক মৌলিক সেভাবেই আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যে কথাটা উল্লেখ করলেন যে বেশিরভাগ হচ্ছে এতিম। এখন কিছু আসলেই এতিম, তার হয়তো কেউ নাই, মা বাবা, স্বাভাবিকভাবেই তাকে মানে যেখানে রাষ্ট্র তাকে একটা প্রপার মানুষ হিসেবে গড়ে ওঠানোর কথা, সেখানে এই সুযোগটা নিচ্ছে কিন্তু এই ওয়াহাবিবাদ, সালাফিবাদ, কওমি মাদ্রাসার নামে। কারণ এখানে টাচ করা যায় এবং এদেরকে জঙ্গি বানানোটাও সহজ, কারণ তার যেহেতু কোনো পিছু টান থাকে না, তার কোনো ফ্যামিলি পরিবার থাকে না, সুতরাং তার ব্রেন ওয়াশটা করাটাও খুব ইজি। এটা একটা ব্যাপার। আর এই ব্রেন ওয়াশের একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে এই ফিজিক্যাল প্রহারটা, কারণ এটা করলে সে তার ভিতরে একটা ভয় চলে আসবে, এবং এই ভয়টা তাকে ওই যে ধর্মের নামে মানে ইত্যাদির নামে এই ভয়টা তার ভিতরে ঢুকাই দেওয়া গেলে তখন পরবর্তীতে তাকে ওইটার দোহাই দিয়ে যে কোনো কিছুই কি করানো যায়। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এগুলোর কোনো হিসাব নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ সরকারের কাছে কোনো হিসাব নাই বাংলাদেশে কয়টা মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, তাই কতজন ছাত্র আছে নাই। আমি 2016 সালের আমার মনে আছে 16 বা 17 হবে, খুব সম্ভবত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তখনকার, সে সংসদে দাঁড়িয়ে বলছে যে তার মাদ্রাসা, তার এলাকায় 70টা না কয়টা, আমি ঠিক মানে এরকম কয়েকটা কওমি মাদ্রাসা সে বলার চেষ্টা করেছে। এবং সে নিজেই প্রশ্ন করতেছে যে আমার তো মনে হয় না যে এত মাদ্রাসা আমার এই এলাকায় দরকার আছে, তাহলে স্টুডেন্ট গুলো এতগুলো আসতেছে কোথা থেকে আসছে? তাহলে মানে এগুলো অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট মিনিস্টারের কথা, অর্থাৎ তাদের নিজেদের কাছেও নাই। কেন নাই? তারা সেটা বদারও করে না। মানে যেটা আমরা মানে আমরা সোসাইটি, আমাদের সমাজের মানুষ হিসেবে, সুস্থ স্বাভাবিক সমাজের মানুষ হিসেবে আমার মনে হয় যে মানে এটা একটা রেগুলেটেড সিস্টেমের মধ্যে আনার জন্য গভর্নমেন্টকে প্রেশার দেওয়া উচিত, সেটা পলিটিক্যালি হোক, সেটা মানে ভোকালি হোক, না পারলে অন্তত পক্ষে সোসাইটি থেকে তাদেরকে বের করে দেওয়ার একটা ব্যবস্থা করা উচিত। বা মানে মানে আমি তাদেরকে বলতে বুঝাচ্ছি যে এস্টাবলিশমেন্ট অফ কওমি, কারণ আলটিমেটলি এই যে এখানে যে পরে ছাত্ররা, এরা তো আমাদেরই ছোট ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই মানে মানুষজন। এবং মানে মেক শিওর করা উচিত যে এই সমস্ত ইনস্টিটিউশনে মানে না দেওয়ার জন্য। আমি আপনার সাথে এই কথাটার সাথে আমি শেষ করতে চাই যে আমার মনে হয় যে গভর্নমেন্টকে আরেকটু অ্যাকাউন্টেবল হওয়া উচিত, এবং সেখানে লোকাল যে প্রশাসন তাদেরকেও কওমি মাদ্রাসার ব্যাপারে একটু মানে খোঁজ খবর, যোগাযোগ সাজিশ রাখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আল-আমিন। হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশে, তারা বলছেন যে এই বিষয়ের পেছনে দুইটা অন্যতম কারণ। প্রথমটা হচ্ছে যে প্রশাসনিক অবহেলা, আর দ্বিতীয়ত যে কারণটা সেটা হচ্ছে যে আমাদের যে আপম জনতা, যে মানুষরা আছেন, তাদের জনসচেতনতার অভাব। দুইটা বিষয়কে ওরা দায়ী করেছেন। সো দায়ী করছেন, আমরা দায়ী হচ্ছি, বাট এর সমাধানটা কি, বা এডুকেশন সিস্টেমটা কি পরিবর্তন হওয়া দরকার কিনা, আপনি কোনো বিবৃতি কিন্তু আসে নাই, সেটা আল-আমিন উল্লেখ করেছেন। তো সরকার পক্ষ থেকে বিবৃতি পর্যন্ত আসে নাই। তাহলে কি এই পরিস্থিতিতে কোনোভাবে কি সম্ভব এই মাদ্রাসার এডুকেশন সিস্টেমটাকে কোনো পরিবর্তন নিয়ে আসা, বা ওভারঅল যে এডুকেশন সিস্টেমটা বাংলাদেশে আছে, স্কুল, কলেজ বা মাদ্রাসা, ওভারঅল কোনো এডুকেশন সিস্টেমে কোনো পরিবর্তন আনা সম্ভব কিনা, সেই বিষয়ে সাইফুল আলম সবুজ কি মনে করছেন?
উসমান, ধন্যবাদ। পরিবর্তন আনা সম্ভব কিনা সেটা বলা ডিফিকাল্ট, কিন্তু পরিবর্তনটা যে প্রয়োজন সেটা ক্লিয়ার, একদম একদম ট্রান্সপারেন্ট এভরিওয়ান। আমি বিলিভ করি যারা আপনার প্রোগ্রাম দেখছেন বা প্রোগ্রামে দেখুক বা না দেখুক, আমার মনে হয় পৃথিবীর সব মানুষ এগ্রি করবে যে বাংলাদেশের যে মাদ্রাসায় এডুকেশন সিস্টেমে পরিবর্তন আনা উচিত, সেটা অবভিয়াস, সেটা অবশ্যই দরকার। তো এখন আপনি দেখুন যে মাদ্রাসায় আসলে কারা পড়ছে। আরেকটা সামহাওয়ার আমি আপনি জানি না আলামিনকে প্রশ্ন করছেন অথবা সামহাওয়ার বলা হয়েছে যে এখানে জার্নালিস্টদের যে এই নিউজগুলো কাভার আপ হচ্ছে না, কেন কাভার আপ হচ্ছে না এটা বলে আমি আপনার প্রশ্নে যাব যে এই মাদ্রাসার বিষয়টা, বা আলামিন একটু আগে বলছেন যে মিনিস্টার নিজেও জানে না তার এলাকায় কেন এত এত মাদ্রাসা, বা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কোনো প্রকার স্ট্যাটিস্টিক্স নাই কেন কি পরিমাণ মাদ্রাসা আছে, কতজন স্টুডেন্ট আছে, কেন? এটা ম্যাটার অফ ইন্টারেস্ট। এখানে মানে এই মাদ্রাসার সংখ্যার উপর বা মাদ্রাসার এডুকেশন স্ট্রাকচারের উপর গভর্নমেন্টের অ্যাকচুয়ালি পলিটিক্যাল মেয়ার ইন্টারেস্ট ছাড়া অ্যাকচুয়ালি এডুকেশন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার ইন্টারেস্ট নাই। যে মানুষগুলো ওখানে যাচ্ছে সেখানে মানে মানে গভর্নমেন্টেরও নাই, সাধারণ মানুষেরও নাই, বা জার্নালিস্টদেরও নাই। যার কারণে ওই ওই মাদ্রাসাগুলোতে যে বাচ্চা বা ছোট বাচ্চাদেরকে অত্যাচার করা হয়, টর্চার করা হয়, সেগুলো কাভার আপ হচ্ছে না, একটা বিষয়। আর একটা বিষয় অবশ্যই সেটা আজকের আলোচ্য বিষয় না, যে সাংবাদিকরা কেন ওই ওই ওইগুলো কাভার আপ করছে না, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাংবাদিক বর্তমানে যারা, ওরা আসলে জীবিকার জন্য সাংবাদিকতা করে, কেউ প্যাশন থেকে সাংবাদিকতা করে না, যার কারণে ওদেরকে সংবাদ তৈরি করতে হয়, সংবাদ রিপোর্ট বা ফ্যাক্টকে ওরা রিপোর্ট করার সেই সুযোগ হয় না আর কি। আর ওই ফ্যাক্ট গুলো রিপোর্ট করাতে সেখানে কোনো প্রকার পলিটিক্যাল বা ফাইন্যান্সিয়াল কোনো কিছু থাকে না, যার কারণে তাদের জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা ওগুলা কাভার আপ করে না, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে যে আমি এখন যে মানুষের ইন্টারেস্টটা কেন থাকছে না মাদ্রাসার এডুকেশনের উপর, কারণ হচ্ছে আপনি মাদ্রাসার এখানে একটা পার্টিকুলার বিষয় রিলিজ ভাষা শেখানো হয়, আর কিছু বিষয় মুখস্থ, মানে ধর্মীয় বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ যেগুলো জানা উচিত, কিন্তু সেগুলো মুখস্থ করানো। সেখানে এডুকেশনের যে অনেক আদার বিগ সাইডস সেখানে মিসিং হচ্ছে, যেমন স্টেম, সায়েন্স টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, যেগুলো আলামিন বলছেন যে এগুলো এই মাদ্রাসার মধ্যে থাকছে না। যার কারণে এখানে কি নরমাল মানুষ, যেমন আমি চাই আমার বর্তমানে সন্তান নেই বা আমাদের নেই, কিন্তু ইন ফিউচারে আমাদের থাকবে। হ্যাঁ, আমরা চাইবো কি আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে থাকুক, কিন্তু এট দ্য সেম টাইম তারা কি সায়েন্স এন্ড টেকনোলজির সাথে পরিচিত হোক, সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে শিক্ষিত হোক। কিন্তু মাদ্রাসায় যখন একটা বাচ্চাকে দেওয়া হয়, তাহলে সে ওই দিক থেকে বঞ্চিত হয়। সে সায়েন্স টেকনোলজি বা যেটা দিয়ে তার দুনিয়াতে তাকে স্বাভাবিকভাবে বা বেঁচে থাকতে হবে, জীবিকা নির্বাহ করার যে একটা অবলম্বন, সেটা থেকে তাকে বঞ্চিত হচ্ছে। যার কারণে আমরা সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে সেখানে পাঠাচ্ছি না। যারা পাঠাচ্ছে বাধ্য হয়ে, ইদার এতিম, যার বাবা নাই, মা নাই, তার দেখাশোনা করার মতো কেউ নাই, তাকে পাঠানো হচ্ছে, বা একটা পরিবার তার বাচ্চাকে পালন করার মতো তার ফাইন্যান্সিয়াল এবিলিটি নেই, তাকে পাঠানো হচ্ছে। যার কারণে একটা মার্জিনালাইজ গ্রুপ সেই মাদ্রাসায় যাচ্ছে, যার কারণে তারা ওই ওই মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এক ধরনের অসচেতন বাবা মায়ের সন্তানরা মাদ্রাসায় যাচ্ছে, যার ফলে ওইখানে মাদ্রাসার শিক্ষকরা তাদের বাচ্চাদেরকে যা শেখানো হচ্ছে সেটাকে কি ওরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সেখানে যে তাদেরকে এক্সট্রিমিজম শেখানো হয় সেটাই কি মেনে নিচ্ছে, যে হ্যাঁ তোমার মাদ্রাসার শিক্ষক তোমাকে বলছে এক্সট্রিমিস্ট হতে, এটাই ইসলাম, এটাই, এভাবেই তাদেরকে চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু সচেতন বাবা মার সন্তানরা যদি মাদ্রাসায় যেত, তাহলে সেই মাদ্রাসার শিক্ষকরা কি শেখাচ্ছে, সেখানে একটা ইন্টারফারেন্স চলে আসতো, সেখানে একটা জবাবদিহিতা চলে আসতো, আর তাহলে সেখানে এক্সট্রিমিজমটা হতো না। আর মাদ্রাসায় তখন ওই যে মানে বাচ্চাদেরকে যে অত্যাচার, প্রহর বা মারামারি করছে, বা মোলস্টারিং, ছোট বাচ্চাদের সাথে যে একটা ফিজিক্যাল রিলেশন, এগুলো কি কমে যেত, তখন কি শিক্ষকদের উপর একটা জবাবদিহিতা চলে আসতো,
দেখাশোনার একটা ব্যাপার চলে আসতো, ইন্টারফারেন্সের পরিমাণটা ইনভলভ হতো। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, অবশ্যই মাদ্রাসার একাডেমিক স্ট্রাকচারটা বা এডুকেশন সিস্টেমটা পরিবর্তন করা উচিত, সেখানে সিলেবাস চেঞ্জ করা উচিত, সিলেবাসের সাথে সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে আসা উচিত। তখন কি সচেতন পরিবারের বাচ্চারাও কি সেখানে যাবে, আর তখন ওই যে যেই বিষয়গুলো বলছি তখন এটা আস্তে আস্তে কমে যাবে। জার্নালিজমদের যে মানে প্রফেশনাল দিক থেকেও কি তখন সেখানে একটা ইন্টারেস্ট থাকবে। যদি একটা মিনিস্টারের ছেলে মাদ্রাসায় যায়, তখন জার্নালিস্টরা অবশ্যই সেখানে যাবে, সেই মাদ্রাসায় কি হচ্ছে, কি ঘটছে, কি সেগুলো সে কাভার আপ করবে। যদি একটা এতিমের ছেলে যায়, তার কাভার আপ করার কোনো লাভ নাই, ঠিক না? তো ওই দিক থেকে আমরা ফ্যাক্ট গুলো কি পাবলিকের সামনে চলে আসবে, প্লাস সচেতন পরিবারের বাচ্চা কাচ্চারাও কি মাদ্রাসায় যাবে, তাই অবশ্যই সেটা প্রয়োজন। আর বর্তমানে যেটা 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 হচ্ছে, বাচ্চাদের উপর যে অত্যাচার হচ্ছে বা টর্চার হচ্ছে, সেটার জন্য অবশ্যই সরকারকে ফান্ডামেন্টালি সিলেবাস চেঞ্জ করতে হবে, একাডেমিক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, কিন্তু টেম্পোরারিলি গভর্নমেন্টকে একটা আইনের আওতায় নিয়ে আসতে হবে যে সেই টর্চারটাকে বন্ধ করতে হবে। আর এই টর্চার দিয়ে অ্যাকচুয়ালি রিলিজনটাকে মিসরিপ্রেজেন্ট করা হয়, যে যে মাদ্রাসার শিক্ষক যদি একটা বাচ্চাকে অত্যাচার করে, সেটাকে আপনি আপনার ইন্ট্রোডাক্টরিতে বলেছেন যে সেটা তাকে দিনের পথে আনা হচ্ছে এবং সেটা তার জন্য সওয়াবের কাজ। এটা আসলে ভুল, ইসলামের ভুল ব্যাখ্যা, সঠিক নয়। আর একটা বাচ্চাকে যখন মায়ের পিটিয়ে যখন তাকে কোরআন বা রিলিজন, ব্যাপারটা তো ধর্মীয় মূল্যবোধ বা একটা রিলিজন মানে হচ্ছে একটা মানে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা একটা মানুষ, একটা বাচ্চাকে। তো একটা মানুষকে প্রকৃত মানুষের মানে মানবিক মানুষ গড়ে তুলতে হলে তাকে ওই ইসলামের শিক্ষাগুলো দিতে হবে। আর সেই শিক্ষাটা যদি আপনি বেতের আঘাত দিয়ে শেখানো হয়, তাহলে সে শিখবে ভয়ে, তার মন থেকে শিখবে না, আর তার হার্ট থেকে আসবে না। আর যখন তার হার্ট থেকে আসবে না, তখন সেটার যে ইসলামের যে প্রকৃত শিক্ষাগুলো তার হৃদয়ে ওইভাবে কার্যকর হবে না। সেটার এক ধরনের ব্যাখ্যা আলামিন দিয়েছেন যে তখন তাকে বই দেখিয়ে তাকে শেখানো হচ্ছে, বই দেখিয়ে তাকে শিক্ষিত করা হচ্ছে। যদি বইটা কে মানে মেইন হিসাবে দেখানো হয়, তাহলে বইটাকে ভিত্তি করে তাকে দিয়ে যে কোনো কাজই করানো সম্ভব ইন দি ফিউচার। তাকে জঙ্গিও বানানো যাবে বই দেখিয়ে, যে তুমি যদি এটা না করো তুমি জাহান্নামে যাবে, তুমি সেটা করো, এভাবে এটা করা সম্ভব। তো এটাই এ পর্যন্তই আমার বলা, যে অবশ্যই একাডেমিক মানে সেটা পসিবল না হলেও একাডেমিক্যালি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, এবং আরো অন্যান্য বিষয় যেগুলা বললাম সেগুলো অবশ্যই প্রয়োজন বলে মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল আলম, ধন্যবাদ জনাব আলামিন। আমরা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। আর আমরা মাদ্রাসা শিক্ষায় যে আপনারা যে বিষয়টা দুইজনই বলেছেন, যে সায়েন্টিফিক যে অনেক বিষয়গুলো আছে যেগুলো না থাকার ফলে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অপব্যাখ্যা শুনতে পাই। যেমন করোনাকালীন সময় আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছেন, প্লাস বড় বড় বক্তা দাবি করছেন, তারা বলেছেন যে মুসলমানদেরকে করোনা আক্রান্ত করে না, বা করোনা মুসলমানরা আক্রান্ত হবে না, এরকম বক্তব্য আমরা শুনতে পেয়েছি। আসলে এই বক্তব্য, এটা শুধু বক্তব্য নয়, আমার মনে হয় এই বক্তব্যের দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে ইসলাম প্রগতিশীল নয়, ইসলাম এবার সায়েন্টিফিক নয়, ইসলাম মানে কল্যাণ মানে মই নয়। এই বিষয়টা কিন্তু ওনারা বুঝিয়েছেন, ওনারা আসলে সেটাও বুঝতে পারছেন না। সো যাই হোক, আমরা সবাই চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলামকে নিয়ে রিসার্চ করুক, প্রকৃত ইসলামকে খুঁজে পাক, এবং ধর্মীয় মূল্যবোধে সবাই শিক্ষিত হোক, সেই আশাই মানে সবার জন্য রাখবো। আর আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব। সো ধন্যবাদ জনাব সাইফুল আলম, ধন্যবাদ জনাব আলামিন এই প্রোগ্রামটিতে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর যারা প্রোগ্রামে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উসমান এবং আপনার প্রোগ্রামের সকল দর্শককে। আবারও দেখা হবে।